নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই তোমাদের আমার ইউটিউব চ্যানেলে। তো এই মুহূর্তে যে বিশেষ খবরটি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে আজকে দুপুর 2টোয় এসএসসি মামলাটির শুনানি হতে চলেছে সুপ্রিম কোর্টে। তো এই মামলাটিকে এর আগেও অর্থাৎ জানুয়ারির 7 তারিখে মামলাটিকে 1 নম্বর সিরিয়ালে রাখা হয়েছিল, কিন্তু আজকে কেন দুপুর 2টোয় রাখা হলো? তো এর কারণ হচ্ছে যে যেহেতু বিচারপতিরা এর আগের দিন অর্থাৎ 19 তারিখে প্রায় সম্পূর্ণটাই শুনে ফেলেছেন, এখন আর অল্প কিছু হিয়ারিং বাকি, মানে যেমন এই পিটিশনারদের বা বঞ্চিত চাকরি প্রার্থীদের যেসব আইনজীবীরা রয়েছেন তাদের কিছু সাবমিশন বাকি রয়েছে। সেই সাবমিশনটা তারা করলে পরেই কিন্তু বিচারপতিরা টোটালটা মোটামুটি একটা ধারণা পেয়ে যাবেন যে কি বিষয়টা রয়েছে, এবং এছাড়া কিছু রিপোর্ট যেটা সিবিআইকে আগের দিন দিতে বলেছেন বা এই সংক্রান্ত বিষয়গুলো তারা একটু দেখে নেবেন, তারপরেই কিন্তু তারা রায় ঘোষণা করতে পারবেন এরকম মনে করা হচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সেই জন্যই সম্ভবত আজকে প্রথমে হিয়ারিংয়ে রাখা হয়নি বিষয়টিকে ফার্স্ট হাফের পরে অর্থাৎ 2টোর সময় রাখা হয়েছে। তো বন্ধুরা, সেগ্রিগেশন নিয়ে এই মুহূর্তে আর কিছু বলার নেই, কারণ আপনারা সকলেই জানেন যে এসএসসি যে মন্তব্যগুলো করেছে এসএসসির চেয়ারম্যান, সেটা আমি এর আগে বহুবার ভিডিও করেও শেয়ার করেছি। তো সেগ্রিগেশন তারা আদৌ জমা দিতে পারবে কিনা সেটা সংশয়ের বিষয়। সেই বিষয়ে আমি এখন কিছুই বলবো না, তার কারণ যেহেতু এটা সিবিআই রয়েছে, বঞ্চিত চাকরি প্রার্থীদের আইনজীবীরা রয়েছে এবং আদালতে আজকে হিয়ারিং এখনও বাকি রয়েছে, সেহেতু কি হবে সেটা আমাদের দেখতে হবে। কিন্তু আর একটা যেটা বিষয় সেটা হচ্ছে যে যদি যদি বাই চান্স ধরা যাক যে এই প্যানেলটা যদি পুরো ক্যান্সেল হয়, সেক্ষেত্রে কি হয়? প্যানেলটা যদি পুরো ক্যান্সেল হয় সেক্ষেত্রে কি সবাইকেই কি টাকা ফেরত দিতে হবে নাকি কেউ ছাড় পাবে? তো আমরা যদি হাইকোর্টের রায়টি দেখি, হাইকোর্টের রায়তেও কিন্তু সবাইকে টাকা ফেরত দেওয়ার কথা বলা হয়নি। হাইকোর্টের রায়তে যেটা বলা হয়েছে যে যে সমস্ত ক্যান্ডিডেটরা এসএসসি এবং সিবিআই এর লিস্ট অনুযায়ী যারা টেন্টেড হিসেবে দেখানো হয়েছে, এর বাইরেও থাকতে পারে, কিন্তু সেটা যেহেতু তারা এখনও ধরতে পারেনি, যেটুকু ধরা পড়েছে টেন্টেড তাদেরকে অবশ্য করেই কিন্তু সুদসহ টাকাটি ফেরত দিতে হবে। কিন্তু যারা হচ্ছে ধরা পড়েনি এই টেন্টেডের মধ্যে, কিন্তু আশঙ্কা আছে যে তাদেরটাও কোনো রকম টেম্পারিং হতে পারে, সেক্ষেত্রে তাদের কিন্তু দেওয়ার অর্ডার ছিল না। তো আশা করি সুপ্রিম কোর্টও হয়তো সেই রকমই রায় দেবে যদি প্যানেল ক্যান্সেল হয়। আমি আবারও বলছি, প্যানেল ক্যান্সেল হোক এটা কেউ চায় না, কিন্তু বাই চান্স যদি সেটা হয়। এইবারে আর একটা বিষয় হচ্ছে যে সবাইকেই কি এই আওতায় ফেলা হবে? না, সবাইকে কিন্তু এই আওতায় ফেলা হবে না, কারণ এর আগের দিনই চিফ জাজ বলে দিয়েছিলেন যে যারা অন্য কোনো চাকরি ছেড়ে এসে এই চাকরিতে জয়েনিং করেছে তাদের ক্ষেত্রেও কিন্তু একই বিষয় হতে পারে না, কারণ তারা কিন্তু একটা চাকরি পেয়ে যোগ্যতা তাদের প্রমাণ করেছে যে চাকরি করার মতো যোগ্যতা তাদের আছে। সেই জায়গায় দাঁড়িয়ে তাদের কিন্তু চাকরিটা যাবে না, তারা চাকরিতে কিন্তু বহাল থাকবেন, সেই দিক থেকে কিন্তু তারা নিশ্চিত থাকতে পারেন। তো আরেকজন ক্যান্ডিডেট ছিলেন, তিনি ফিমেল ক্যান্ডিডেট, তার ক্যান্সার ছিল, এইরকম গ্রাউন্ডে তাকে মানবিক গ্রাউন্ডে অভিজিৎ গাঙ্গুলি চাকরি দিয়েছিলেন, তো তারও কিন্তু চাকরিটি যাবে না। এই সমস্ত ক্যান্ডিডেট অর্থাৎ যারা একটা চাকরি ছেড়ে দিয়ে এটায় জয়েন করেছেন এবং যারা যিনি এই মানবিক গ্রাউন্ডে চাকরি পেয়েছেন তাদের চাকরিটি কিন্তু যাবে না। কিন্তু এখানে একটা শর্ত আছে, কেউ অন্য একটা চাকরি ছেড়ে এখানে আসতেই পারে, কিন্তু তার ক্ষেত্রে যদি দুর্নীতি প্রমাণ হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু তার চাকরিটি আর থাকবে না, এটাও কিন্তু মাথায় রাখতে হবে। এটা আমি সমগ্রটাই বলছি যদি পুরো প্যানেল ক্যান্সেল হয় সেই বিষয়টাকে ধরে। আর যদি পুরো প্যানেল ক্যান্সেল না হয় তাহলে ডেফিনেটলি যারা টেন্টেড তারাই বাদ যাবে এবং তাদের কিন্তু সকলকেই টাকা ফেরত দিতে হবে যদি আংশিক বাতিল হয়। তো এই হচ্ছে আজকের বিষয়। এবার সবটাই আদালতে যে সওয়াল জবাব হবে তার উপরেই নির্ভর করছে, কারণ এখনও কিন্তু বঞ্চিত চাকরি প্রার্থীদের পক্ষে ফিরদৌসবাবু বা বিকাশবাবু সেভাবে বলার সুযোগ তারা পাননি, যদিও অনেকেই তাদেরকে দোষারোপ করছেন, যেটা রাজ্য সরকারও করছে। এই দিকে একটা বিষয় বলার, যেটা মিরাতুন নাহারও গতদিন কিন্তু এই যারা যোগ্য চাকরি প্রার্থী তাদের যে বক্তব্য তার সঙ্গে ডিফার করেছেন, তিনি একটাই কথা বলেছেন যে যদি সম্পূর্ণ প্যানেল বাতিল হয় সেই বিষয়টা একটু দুঃখজনক, কারণ সেখানে সবাইকে টেন্টেড হিসেবে কেউই বলতে পারছে না যে সবাই টেন্টেড, তাহলে কেন সমগ্র প্যানেল বাতিল হয় সেটা ঠিক আছে, কিন্তু যদি আংশিক বাতিল হয় সেক্ষেত্রে তো যারা মানে যোগ্য চাকরি প্রার্থী তাদের তো কোনো অসুবিধা থাকার কথা নয়। তো সেটা তো আদালত এখনই ডিসিশন দিয়ে দেয়নি, আগে দেখতে হবে আদালতকে ডিসিশন দেয়। কিন্তু আরেকটা বিষয় হচ্ছে যে এর আগে আপনারা দেখেছেন যে যত আন্দোলন হয়েছে সমস্ত আন্দোলনেই কিন্তু যে রাজ্য সরকারের পুলিশ সেই সমস্ত আন্দোলনকারীদের পিটিয়ে টেনে হিচড়ে গাড়িতে তুলে নানা রকম তাদের সঙ্গে অপমানজনক আচরণ করেছে। কিন্তু আজকে এই ওয়াই চ্যানেলে যারা বসে আছে বা যারা এই আন্দোলনটি করছে, যারা যোগ্য চাকরি প্রার্থী হিসেবে, আমি বলছি না তারা অযোগ্য, কিন্তু সেক্ষেত্রে তাদের প্রতি পুলিশের ব্যবহার কিন্তু অনেকটাই মানবিক এবং এটা কিছুটা সন্দেহজনক পুলিশের আচরণ। আমি পুলিশের আচরণের কথা বলছি। যাই হোক, এবার বিষয়টা হলো অবশ্যই যোগ্য আছে, সেটা নো ডাউট, সেটা কিন্তু এখন পর্যন্ত কোনো কমিশন, কোনো বিচারপতি কেউই বলেননি যে সবাই অযোগ্য, অতএব যোগ্য অবশ্যই আছে, কিন্তু সেই যোগ্যর সংখ্যাটা কত সেটাও দেখতে হবে এবং সেটা যদি সেগ্রিগেশন করা যায় খুব ভালো,
আর না করা গেলে যেটা আইন অনুযায়ী ব্যবস্থা করার সেটাই নিশ্চয়ই হবে। রাজ্য সরকার বলছে যে আমরা কারোর চাকরি খেতে চাই না, এটা মুখপাত্র কুণাল ঘোষের বক্তব্য, যে দিদি কারোর চাকরি খেতে চান না। কিন্তু দিদি যে ঘুষ দিয়ে চাকরি দিতে চান সেটা আর কুণালবাবু বলছেন না, কারণ এটা কিন্তু এখন দিনের আলোর মতো পরিষ্কার। পাক কমিটির রিপোর্ট বলুন, অভিজিৎ গাঙ্গুলির ফাইন্ডিংস বা দেবাংশু বসাকের ফাইন্ডিংস, সব জায়গাতেই বেরিয়ে এসছে যে দিদি ঘুষ দিয়ে চাকরি দিয়েছে, ঘুষ দিয়ে তারা অতিরিক্ত শূন্য পদ তৈরি করেছে, তারা এই জায়গাটাকে একটা দুর্নীতির জায়গায় পরিণত করেছে, এটা প্রমাণিত। অথচ তারা বলছে আমরা চাকরি খেতে চাই। তারা চাকরি খেতে চায় না, তারা বলুক যে আমরা ঘুষ দিয়ে চাকরি দিতে চাই, কিন্তু আমরা চাকরি নিতে চাই না, খেতে চাই না, সেটা বলুক। সেটা বলছে না তারা, শেষেরটুকু বলছে, সামনেরটুকু আর বলছে না। তো যাই হোক, এইরকম যে সমস্ত ক্যান্ডিডেট যারা এই আওয়াজ তুলছেন যে কেন চাকরি চলে যাবে এত বছর চাকরি করার পর, এটা কিন্তু সম্পূর্ণ একেবারেই মানে বেআইনি একটা বিষয়। চাকরি সে যখনই করুক, সে দুর্নীতি করলে তার চাকরি যে কোনো সময় সেটা টার্মিনেট হয়ে যেতে পারে, এটা হচ্ছে একদম জেনারেল রুল। তো সেই জায়গায় দাঁড়িয়ে তুমি দুর্নীতি করে চাকরি করবে আর চাকরি করার পর বলবে এখন আমি ডিপেন্ডেন্ট হয়ে গেছি, আমার এত বছর হয়ে গেছে, সেটা কিন্তু চলতে পারে না। এবং সুপ্রিম কোর্ট সেটা বুঝে গেছে। এবং সুপ্রিম কোর্ট গত দিনের যদি আপনারা একটা সুপ্রিম কোর্টের পেপার কাটিং আমার কাছে আছে, সেখানে লেখা রয়েছে যে সুপ্রিম কোর্টের যিনি প্রধান বিচারপতি তিনি বলছেন যে এই যে আইন ব্যবস্থার উন্নয়নের জন্য রাজ্য সরকারের বিন্দুমাত্র চিন্তা নেই। তারা রাজ্যের যে আইন পরিকাঠামো, যে আদালতগুলো, যে মানে পরিকাঠামো বা এই ধরনের যে বিষয়গুলো, তাতে রাজ্য সরকার সেরকমভাবে খরচ করতে চাইছে না বা করছে না। এই জন্য সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন যে প্রয়োজনে এর জন্য আমি রাজ্য সরকারের সঙ্গে সংঘাতে যেতেও রাজি আছি। তো এখান থেকে একটা জিনিস কিন্তু পরিষ্কার যে খুব সম্ভবত সুপ্রিম কোর্টের বিচারপতির সঙ্গে যারা বলছেন যে রাজ্য সরকারের সেটিং হয়ে গিয়েছে, এই বিষয়টা কিন্তু সত্যি নয়। কারণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বক্তব্য শুনেই কিন্তু এটা বোঝা যাচ্ছে, যেটা চন্দ্রচূড়ের সময় আমরা কিন্তু এইরকম কোনো আচরণ লক্ষ্য করিনি, বরং রাজ্য সরকারের পক্ষেই তাকে স্ট্যান্ড নিতে দেখেছি। বারে বারে তিনি মামলাটিকে ঘুরিয়ে দিয়েছেন, বারে বারে বলেছেন যে এর থেকেও নাকি গুরুত্বপূর্ণ মামলা আছে, আমি জানি না কি আছে এর থেকে গুরুত্বপূর্ণ। 26,000 শিক্ষক পিছু যদি 35 জন করে ছাত্র ধরা হয়, তাহলে কত ছাত্রর ভবিষ্যৎ নষ্ট হচ্ছে সেটা বিচারপতি চন্দ্রচূড়বাবু বুঝলেন না। কিন্তু কি আর কিছু বলার নেই। যাই হোক বন্ধুরা, আজকের যে রায়টি হবে ও ফর দ্য বেস্ট। আমিও চাইছি যারা যোগ্য তাদের যেন চাকরিটি থাকে এবং যারা যোগ্য বঞ্চিত তারাও যেন নিজেদের জায়গাটা ফিরে পায়। তো এটুকু বলে আজকে সবার জন্য গুড উইশ জানিয়ে, খুব সম্ভবত আজকেই হয়তো ফাইনাল হিয়ারিং হয়ে যেতে পারে। আদালতের দিকে নজর রাখুন দুটোর সময় কি হয়। তো একটা ছোট একটা সম্ভাবনা যেটা ছিল, সম্ভবত সেটা হবে না, কারণ আজকে আদালতে অনেকেরই নজর রয়েছে বা এই বিষয়টা সুপ্রিম কোর্টের উপরে একটা প্রেশার রয়েছে যে মানে 35 নম্বর সিরিয়ালে যেটা রয়েছে সেটাও দুপুর 2টোর সময় মামলাটি নেওয়ার কথা রয়েছে। তো আশা করছি যে এসএসসির মামলাটি বিচারপতি আগে ধরবেন এবং সেটা শেষ করে হয়তো তারপরের মামলাগুলো দেখবেন। দেখা যাক কি হয়। তো সবাই নজর রাখুন সুপ্রিম কোর্টের দিকে। এরপরে যে আপডেট হবে নিশ্চয়ই আপনাদের জানাবো। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ধন্যবাদ।